রাত তখন প্রায় 10:30। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো ভগ্নপ্রায় রাজপ্রাসাদ। চারপাশে লম্বা শাল আর সেগুন গাছ। বাতাসে কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। স্থানীয় লোকেরা বলে এই প্রাসাদের ভেতরে নাকি এখনো সেই রাজপরিবারের আত্মারা ঘোরে, যারা এক ভয়ঙ্কর রাতে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছিল। কেউ বলে তারা মারা গেছে, কেউ বলে তারা এখনো প্রাসাদের দেওয়ালের ভেতর বন্দী। কিন্তু এই গল্পগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল চারজন বন্ধু: শ্যাম, অর্ণব, প্রিয়া এবং রিয়া। চারজনের একটাই শখ, অজানা জায়গায় ঘুরে বেড়ানো, রহস্য খুঁজে বের করা। কিন্তু তারা জানতো না সেই রাতের পর তাদের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তাদের চিরদিনের জন্য বদলে দেবে। কয়েকদিন আগে কলেজ লাইব্রেরিতে বসেছিল শ্যাম। হঠাৎ একটা পুরনো ইতিহাসের বই খুলতেই একটা পাতায় চোখ আটকে গেল তার। সেখানে লেখা ছিল, জঙ্গলের গভীরে অবস্থিত রাজপ্রাসাদে একটা আয়না আছে, যাকে বলা হয় আত্মার দরজা। শ্যাম অবাক হয়ে পড়তে লাগলো। বইটায় লেখা ছিল, যে কেউ সেই আয়নার সামনে দাঁড়ালে তার ছায়া নাকি আয়নার ভেতরে আটকে যায়, আর একবার যদি কেউ আয়নার ভেতরে চলে যায় তাকে আর কখনো পুরোপুরি ফিরে আনা যায় না। শ্যাম উত্তেজিত হয়ে খবরটা তার বন্ধুদের জানালো। অর্ণব হেসে বলল, মানে ভূতের আয়না? শ্যাম বলল, হয়তো একটা পুরনো কিংবদন্তি, কিন্তু যাচাই না করলে কি করে শিওর হব। সেই রাতেই শ্যাম পুরো বইটা ভালো করে পড়ল, এবং পুরো বইটা ভালো করে পড়ার পর সে বুঝতে পারল রাজপ্রাসাদটা তাদের শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে, একটা ঘন জঙ্গলের ভেতরে। শ্যাম সঙ্গে সঙ্গে অর্ণবকে ফোন করল। অর্ণব পুরো ব্যাপারটা হেসে উড়িয়ে দিলেও শেষ পর্যন্ত কৌতূহল সামলাতে পারল না। পরদিন সন্ধ্যায় তারা চারজন একসাথে বসে প্ল্যান করল। নির্ধারিত হলো পরদিন খুব ভোরে তারা বাইকে করে রওনা দেবে। কিন্তু প্রিয়া তখনও একটু চুপচাপ ছিল, কারণ আগের রাতেই সে এক অদ্ভুত স্বপ্ন দেখেছে। তার স্বপ্ন নিয়ে অবশ্য বাকি তিনজনের কোনো মাথা ব্যথা নেই। পরের দিন ভোরে আকাশ তখনও পুরোপুরি আলো হয়নি। চারজন দুটো বাইকে করে শহর ছেড়ে বেরিয়ে পড়ল। শহরের রাস্তা ধীরে ধীরে শেষ হয়ে গেল। তারপর শুরু হলো গ্রামীণ রাস্তা। ঘণ্টাখানেক যাওয়ার পর রাস্তা আরও নির্জন হয়ে গেল। শুধু চারপাশে জঙ্গল, পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই সেখানে। প্রায় 2 ঘন্টার পথ পাড়ি দেওয়ার পর তারা পৌঁছল সেই জায়গায় যেখানে মানচিত্রে জঙ্গলের শুরু দেখানো হয়েছিল। ওখানেই বাইক থামালো তারা। সামনের দিকে একটা ভাঙা লোহার গেট, আর ওপারে অন্ধকার জঙ্গল। গেটের ওপরে মরচে ধরা একটা বোর্ড ঝুলছে। সেখানে অস্পষ্ট অক্ষরে লেখা, অমরেশ্বর রাজপ্রাসাদ। চারজন একে অন্যের দিকে তাকালো। ঠিক তখনই প্রিয়া ধীরে ধীরে বলল, এই জায়গাটা আমি স্বপ্নে দেখেছি। তার গলায় স্পষ্ট ভয়। অর্ণব একটু হেসে বলল, স্বপ্নে দেখেছিস বলে কি তাহলে আমরা আজ ফিরে যাব? কিন্তু প্রিয়ার চোখটা তখন একদম স্থির। লোহার গেটটা মরচে পড়ে প্রায় ভেঙে গেছে। মনে হচ্ছে বহু বছর কেউ এই পথ দিয়ে ঢোকেনি। আমি ধীরে ধীরে গেটটার দিকে এগিয়ে গেলাম। হাত দিয়ে ঠেলতেই গেটটা ধীরে ধীরে খুলে গেল। আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। ভেতরের পথটা সরু, দুপাশে লম্বা গাছ, গাছের ডালগুলো একটু নিচু হয়ে আছে।
যেন পথটা ঢেকে ফেলেছে। মাটিতে পড়ে আছে কিছু শুকনো পাতা। আমরা হাঁটতে শুরু করতেই পাতা মাড়ানোর শব্দ ভেসে উঠতে লাগলো। প্রায় 5 মিনিট হাঁটার পর গাছগুলো হঠাৎ ফাঁকা হয়ে গেল, আর তাদের সামনে ধীরে ধীরে দেখা দিল অমরেশ্বর রাজপ্রাসাদ। প্রাসাদটা বিশাল, কিন্তু ভেঙে পড়েছে অনেক জায়গায়। দেওয়ালের লতা পাতা উঠে গেছে, জানালাগুলো অন্ধকার, মনে হচ্ছে যেন 100 বছর ধরে এই প্রাসাদে আলো জ্বলেনি। রিয়া ধীরে বলল, জায়গাটা খুব অদ্ভুত লাগছে। ঠিক তখনই প্রাসাদের ভেতর থেকে একটা দরজা ধড়াম করে বন্ধ হওয়ার শব্দ এলো। আমরা চারজনই চমকালাম। অর্ণব বলে উঠল, ভেতরে কি কেউ আছে নাকি? আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম ভালো করে। তারপর ভাবলাম, এত দূরে যখন এসেছি, একবার ভেতরে না গিয়ে ফিরে যাওয়াটা ঠিক কাজের কাজ হবে না। বাকিরা কেউ কিছু বলল না, তাই আমরা ধীরে ধীরে প্রাসাদের সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। সিঁড়ির ধুলো দেখে বোঝা যায় বহু বছর কেউ এখানে পা রাখেনি। আমি দরজাটা ঠেলে খুললাম। পুরনো দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে বাতাস। মনে হলো যেন এই প্রাসাদের ভেতর এখনো কিছু একটা জেগে আছে। আমরা যখনই ভেতরে ঢুকলাম, তখনই আমাদের মনের মধ্যে একটাই আশঙ্কা ঘুরছে, এই প্রাসাদটা শুধু ভাঙা প্রাসাদ নয়, এই প্রাসাদটা অভিশপ্ত। একটা অদ্ভুত ঠান্ডা বাতাস ধীরে ধীরে করিডোর দিক দিয়ে বয়ে যাচ্ছে। মাটির ওপর মোটা ধুলোর স্তর। আমি আমার মোবাইলের টর্চটা জ্বাললাম। আলো পড়তেই দেখা গেল এখানে অনেকগুলো দরজা। দেয়ালে ঝুলছে কিছু পুরনো ছবি। আমি আর বাকিরা হাঁটতে শুরু করলাম। হঠাৎ পেছনে রিয়া থেমে গেল। সে একটা ছবির দিকে তাকিয়ে ভোঁ হয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো? রিয়া ধীরে বলল, এই ছবিটা দেখো। ছবিটায় রাজপরিবারের কয়েকজন দাঁড়িয়ে আছে। মাঝখানে রাজা, তার পাশে একজন রানী, আর তাদের পেছনে কয়েকজন চাকর। কিন্তু ছবিটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল। তাদের চোখগুলো যেন সরাসরি তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন ছবির মানুষগুলো এখনো বেঁচে আছে। প্রিয়া হঠাৎ ফিসফিস করে বলল, আমার এখানে একদম ভালো লাগছে না, চলো আমরা ফিরে যাই। ঠিক তখনই ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো, ধূপ ধূপ ধূপ। যেন মনে হচ্ছে আমাদের ঠিক ওপর থেকে কোনো ভারী একটা কিছু চলাফেরা করছে। আমরা এমনভাবেই চুপ হয়ে গিয়েছিলাম সেখানে যে আমাদের নিঃশ্বাসের শব্দটা আমরা নিজেরাই পাচ্ছি। হঠাৎ সেই শব্দটা যেন আরো কাছাকাছি কোথাও থেকে পাচ্ছি। আমি টর্চটা সামনে ধরতেই কিছু ধুলো উড়তে দেখলাম, কিন্তু কেউ নেই সেখানে। আমি বললাম, এই শব্দটা ওই দিক থেকে আসছে। ওখানে একটা বড় দরজা আছে। দরজাটা আধ খোলা, আর ভেতরটা একেবারেই অন্ধকার। আমরা যখন দরজার দিকে এগিয়ে যাচ্ছি, প্রিয়া তখন বারবার পেছনে তাকাচ্ছে। মনে হচ্ছে আমাদের পেছন থেকে কেউ যেন আমাদের অনুসরণ করছে। দরজা খুলতেই আমরা দেখলাম একটা বিশাল হল ঘর। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা অনেক বড় জিনিস। আমরা একসঙ্গেই থামলাম।
কারণ আমরা বুঝতে পারলাম এটাই সেই জিনিস যার কথা বইতে পড়েছিলাম আমরা। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল আয়না, কালো কাঠের ফ্রেম, কাঁচটা অদ্ভুত অন্ধকার, মনে হচ্ছে যেন আয়নার ভেতরটা গভীর কুয়াশায় ঢাকা। প্রিয়া কাঁপা গলায় বলল, এই আয়নাটাই আমি স্বপ্নে দেখেছিলাম। আমরা চারজনই আয়নার দিকে তাকিয়ে রইলাম। আর ঠিক তখনই বুঝলাম আয়নার ভেতরে কিছু একটা নড়ে উঠল। প্রিয়া ফিসফিস করে বলল, তোরা দেখেছিস? রিয়া কাঁপা গলায় বলল, হ্যাঁ, কাঁচটা কিন্তু নড়েছে। অর্ণব তখন ধীরে ধীরে আয়নাটার কাছে এগিয়ে গেল। আমি ওকে বললাম, এত কাছাকাছি যাস না, কিন্তু ও যেন কিছু শুনতেই পাচ্ছে না, এক দৃষ্টে আয়নার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই আয়নার ভেতর থেকে ভেসে এলো এক আওয়াজ, এসো, ভেতরে এসো। আমরা চিৎকার করে অর্ণবকে বললাম, অর্ণব, আর কাছাকাছি যাস না ওখানে। কিন্তু দেখলাম অর্ণব আরও একটু সামনে এগিয়ে গেল সেই আয়নার কাছে। তার পায়ের কাছে ছায়াটা যেন নড়ে উঠল। কিছুক্ষণ পর আমরা দেখলাম অর্ণবের ছায়াটা মাটির থেকে আলাদা হয়ে গেল। আমি অর্ণবকে বললাম, অর্ণব, তোর ছায়াটা আলাদা হয়ে গেছে তোর থেকে। আর আমরা দেখতে পেলাম অর্ণবের ছায়াটা ধীরে ধীরে সেই আয়নার দিকে এগোচ্ছে, কিন্তু অর্ণব নড়ছে না। হঠাৎ ছায়াটা আয়নার ভেতর ঢুকে গেল। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। প্রিয়া চিৎকার করলো, অর্ণব, পিছিয়ে আয়! কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ আয়নার কাঁচটা তরলের মতো কেউ ঢেউ খেলল। সেই মুহূর্তে অর্ণবের শরীরটা কুয়াশার মতো টেনে নিল আয়নাটা। সে মিলিয়ে গেল। আমরা ঘরে শুধু তিনজন দাঁড়িয়ে। প্রিয়া চিৎকার করে উঠল, অর্ণব! হঠাৎ আয়নার ভেতর থেকে একটা মুখ দেখা গেল, অর্ণবের মুখ। সে ভেতর থেকে হাত বাড়িয়ে চিৎকার করছে, আমায় বের করো। কিন্তু তার কণ্ঠ যেন অনেক দূর থেকে আসছে। তার পেছনে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে ধীরে ধীরে নড়ছে অনেকগুলো ছায়া। একটা, দুইটা, তারপর আরও। মনে হচ্ছে সেখানে অসংখ্য আত্মা বন্দী হয়ে আছে। তারা ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে আসছে। রিয়া দেওয়ালের দিকে তাকিয়ে বলল, এই লেখাটা দেখো। দেয়ালে খোদাই করা পুরনো অক্ষর। আমি টর্চ ধরে পড়তে লাগলাম। সেখানে লেখা, এই আয়না আত্মাদের কারাগার। যে এখানে প্রবেশ করে তার আত্মা বন্দী হয় চিরদিনের জন্য। শুধু একটাই নিয়ম আছে, এখানে যদি একজন ঢোকে তবেই একজন বের হতে পারে। আমি দেখলাম প্রিয়া ধীরে ধীরে আয়নার দিকে তাকালো। তার চোখে তখন অদ্ভুত শান্তি। আমি বুঝতে পারলাম ও কি ভাবছে। আমি ওকে বললাম, প্রিয়া, তুই যেটা ভাবছিস এটা কখনোই সম্ভব না। কিন্তু প্রিয়া আমায় বলল, অর্ণবকে বের করতেই হবে, আমি ওকে ভালোবাসি। প্রিয়া ধীরে ধীরে সেই আয়নার সামনে এগিয়ে গেল। আয়নার ভেতর থেকে তখন অর্ণব চিৎকার করছে, না, তুই আসবি না, তুই থাম, তুই বাইরে। কিন্তু প্রিয়া কোনো কথা শুনল না। সে আয়নার কাছে হাত রাখলো, আর মুহূর্তের মধ্যে আয়নার কাঁচটা আবার তরলের মতো নড়ে উঠল, আর প্রিয়ার শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো সেই আয়নার ভেতর। আর ঠিক তখনই অর্ণব বাইরে ছিটকে পড়ল। সে মাটিতে পড়ে হাঁপাতে লাগলো। আমি দৌড়ে গেলাম তার কাছে, কিন্তু যখন তারা আবার আয়নার দিকে তাকালো তখন
সেখানে প্রিয়া নেই। সে এখন আয়নার ভেতরে দাঁড়িয়ে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে অন্ধকার অসংখ্য ছায়ামূর্তি। আমি, অর্ণব, রিয়া কোনো রকম সেই প্রাসাদ থেকে বেরিয়ে এলাম। তখন ভোর হয়ে গেছে, জঙ্গলের আকাশে আলো ফুটেছে। আমরা হাঁপাতে হাঁপাতে বাইরে এসে দাঁড়ালাম, কিন্তু বেরোনোর আগে অর্ণব একবার পেছনে তাকালো। প্রাসাদের উপরের জানালায় একটা ছায়া দাঁড়িয়ে, প্রিয়া দাঁড়িয়ে আছে। তার চোখ অন্ধকারে জ্বলছে, আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটে উঠছে। সে যেন বলছে, এই প্রাসাদ আমার। সেই দিন থেকে লোকেরা বলে, রাতে যদি কেউ অমরেশ্বর রাজপ্রাসাদের কাছে যায়, তাহলে জানালায় একটা মেয়ের ছায়া দেখা যায়। সে ধীরে ধীরে হাত তুলে ইশারা করে, এসো। আর যারা সেই ডাকে সাড়া দেয়, তারা কখনো ফিরে আসে না।